অনির্বাণের মৃত্যুর সংবাদ শোনা মাত্রই এবার শোকে কাতর হয়ে পড়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন অনির্বাণ মৃত্যুর সঙ্গে যুঝছে, অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে এই কথাটা আমরা এখন এই অবস্থার মধ্যে রাইয়ের কাছে গিয়ে কী করে বলবো, আমার তো কোনো মুখই নেই ওর সামনে গিয়ে দাঁড়ানোর, এখন আমি কী করতে পারি বলো তো। অন্যদিকে রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে এবং স্রোত বলতে থাকে যে মা তুমি এরকম করে চোখের জল ফেললে রাই দিদিভাইকে কে সামলাবে বলো তো। যে করেই হোক না কেন রাই দিদিভাই স্বামীর এই অবস্থার কথা তো অবশ্যই রাই দিদিভাইয়ের জানার অধিকার আছে, এবং আমরা যতই লুকোই না কেন রাই দিদিভাইয়ের কন্ডিশনের কথা মাথায় রেখে হলেও আমাদেরকে ওকে এই খবরটা দিতেই হবে। অন্যদিকে বিক্রমকে যখন সার্থক বলতে থাকে যে দাদাভাই তুমি বরঞ্চ রাই দিদিভাইয়ের কাছে গিয়ে কথাটা বলো, অন্যদিকে বিক্রম বলতে থাকে যে না সার্থক দোহাই তোমার, তুমি প্লিজ আমাকে এই কাজটা করতে বলো না, আমার পক্ষে এটা সম্ভব হবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ঠিক আছে বরঞ্চ আমি গিয়ে এই কাজটা করছি। অন্যদিকে স্রোত সেই কেবিনে ঢোকা মাত্রই রাই বলতে থাকে যে ও তুই, আমি ভেবেছি অনির্বাণ চলে এসেছে, অনির্বাণ এখনও কেন এলো না বলতো, আমার ডেলিভারি হয়েছে 2 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণে তো ওকে চলে আসার কথা তাই না। তা আমাকে একটু ফোনটা দিত, আমি বরঞ্চ নিজে থেকে ওকে একবার কল করে জিজ্ঞেস করবো এখনও কেন পৌঁছলো না। ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে দিদিভাই ফোন করে আর লাভ নেই, অনির্বাণ দাদাভাইয়ের কোনোদিনও তো ফোন রিসিভ করবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে কেন রিসিভ করবে না বলতো, ওকে আমার উপর অভিমান করেছে কি বল না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে না রে দিদিভাই সেরকম কোনো কিছু না, আসলে অনির্বাণ দাদাভাই। অন্যদিকে রাই বলতে থাকে যে থাক, তোর মুখ থেকে আমার শোনার কোনো দরকার নেই, তোরা শালি জামাই বউ বাবু মিলে কী কথা বলেছিস না বলেছিস তা জেনে আমার কোনো রকম কোনো লাভ নেই। আমি বরঞ্চ আমার বরকে নিজে থেকে জিজ্ঞেস করে নিচ্ছি ওরা কতক্ষণ সময় লাগবে। ওর মেয়ের তো আর তর্স হয়েছে না, ওর মেয়ে তো কেঁদেই চলেছে, আমার মনে হয় ওর কোলে যাওয়া মাত্রই চুপ হয়ে যাবে। অন্যদিকে স্রোত রায়ের কাছ থেকে সেই ফোনটা কিনে নিয়ে বলতে থাকি যে রায় দিদিভাই ফোন করার অনির্বাণ দাদাভাইকে কোনো প্রয়োজন নেই, কারণ অনির্বাণ দাদাভাই তোর শত ফোনেও কোনো রকম কোনো সাড়া দেবে না, আর তোর মেয়েকে ওর কোনোদিনও কোলে নিতে পারবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে কেন কোলে নিতে পারবে না বলতো, তুই বোকার মতন এসব উল্টোপাল্টা কথা বলছিস কেন বল, ও সুস্থ সবল আছে তো বল না, তুই কথা বলছিস না কেন। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই অনির্বাণ দাদাভাইকে ডাকাত দলের সদস্যরা এলো পাতারি গুলি করে অনির্বাণ দাদাভাইয়ের বুক ঝাঁঝরা করে ফেলেছে, এবং অনির্বাণ দাদাভাই খুব সম্ভবত স্পট ডেট দাদাভাইয়ের কাছে ফোন এসেছিল তার ম্যানেজারের। অন্যদিকে এই কথা শোনা মাত্রই রায় হাসতে থাকে এবং বলতে থাকে যে তুই আমার সঙ্গে মশকরা করছিস তাই না। স্রোত তোর এই অলক্ষণী কথাগুলো এই সময় না বললে কি নয়, তুই খুব ভালো করে জানিস যে আমি অনির্বাণের জন্য অপেক্ষা করছি, এবং তাই বলে তুই এরকম করে এরকম উল্টোপাল্টা কথা বলে আমি কিন্তু মোটেও সহ্য করবো না, কিন্তু ঠাস করে তোর গালে একটা চড় লাগিয়ে দেবো, কী সব অলক্ষণী কথা বলছিস বল। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই আমার কথা বিশ্বাস কর, আমাদের কাছে ফোন এসেছে বিধে আমরা তোকে এই কথাটা জানাচ্ছি, আমাদের মনে হয়েছে যে তোকে এই কন্ডিশনে এই কথাটা জানানোটা দরকার, কারণ অনির্বাণ দাদাভাইয়ের স্ত্রী বলে তুই কথা। অন্যদিকে রাই বলতে থাকি যে অনির্বাণের কোনো মতে গুলি লাগতে পারে না, আমি কোনো মতে বিশ্বাস করি না। অনির্বাণের সঙ্গে কার সঙ্গে এতটা শত্রুতা আছে বলতো, যে অনির্বাণকে এরকম এলোপাতাড়ি গুলি করে অনির্বাণকে শেষ করতে চাইবে কেউ বলতো। আর স্রোত তোকে আমি একটা কথা বলে দিয়েছি, অনির্বাণকে যে করে হোক না কেন আমার কাছে ফিরতে হবে, কারণ ওর কাছে আমার কাছে ফেরা ছাড়া কোনো রকম কোনো অপশন নেই, কারণ ও খুব ভালো করে জানে যে ওর মেয়েকে নিয়ে আমি ওর জন্য অপেক্ষা করে আছি, এবং ওর মেয়েও ওর জন্য অপেক্ষা করে আছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।